পলিটি। ভারতীয় সংবিধানের যে ক্লাস চলছিল ভাগ 5-এ চলছিল, আমাদের উপরাষ্ট্রপতিতে চলছিল। ভাগ 5-এ চলছিল উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির যে সংবিধানের ধারাগুলো, তার কতগুলো ট্রিক্স, আমি একটা ট্রিক্স লিখে দিয়েছিলাম। সেই ট্রিক্স অনুযায়ী যে মনে রাখার যে কৌশল, সেটা আমি বলে দিয়েছিলাম। তো ভাইস প্রেসিডেন্ট, ইন্ডিয়ান যে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি, এর আগের ক্লাসে করানো হয়েছিল। কি বলেছিলাম? উসরা, উসরা নিকা নিস, উসরা নিকা নিস। এর আগে করেছিলাম কি? উসরা নিকা নিস। ফর কি বলেছিলাম না? উপরাষ্ট্রপতির পদ। এখানে আর্টিকেল নাম্বার কত? 63, 63, 64, 65, 65, 67, 68, এখানে 69, সরি 66, 67, 68, 69, 63, 64, 65, 66, 67, 68, 69 পর্যন্ত এখানে যে ধারাগুলো, উসরা নিকা নিস। উপর কি না? উপরাষ্ট্রপতি পদ। আর্টিকেল নাম্বার 63-তে কী বলা হয়েছে না? উপরাষ্ট্রপতি পদ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। উপরাষ্ট্রপতির পদ কোথা থেকে নিয়ে আসা হয়েছে না? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে উপরাষ্ট্রপতি পদ। এখানে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নিয়ে আসা হয়েছে। দন্তস্বর কি না? উসরা। এখানে দন্তস্বর, এখানে বলা আছে কি না? না, এই যে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কি হবে? আর্টিকেল নাম্বার 64-তে আমরা আগেই করে দিয়েছিলাম সভাপতি। সভাপতি কোথাকার সভাপতি? সভাপতি, সভাপতি কোথাকার না? রাজ্যসভার সভাপতিত্ব করবে। কোথাকার না? রাজ্যসভার। উপরাষ্ট্রপতির মেন কাজ কি? মেন কাজ হচ্ছে কি? রাজ্যসভার সভাপতিত্ব করা। যে রাজ্যসভার যে চেয়ারম্যান থাকে, যে অ্যাকচুয়ালি সভাপতিত্ব যে করে, তাকে কি বলা হয়? সে হচ্ছে উপরাষ্ট্রপতির মেন কাজ রাজ্যসভার। লোকসভার সভাপতিত্ব করে না উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার সভাপতিত্ব করে। আর রাজ্যসভার সভাপতিত্ব করে কে না? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট। তো এই ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট এই লোকসভার সভাপতিত্ব করার জন্যই স্যালারি ট্যালারি সমস্ত কিছু পায়। এরপরে যখন রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়। তখন এই রাজ্যসভার যা কিছু এর যে সুযোগ সুবিধা সমস্ত কিছু কি তখন এ পায় না, সম্পূর্ণ রাষ্ট্রপতি যা পায় তাই পায়, পূর্ণ রাষ্ট্রপতির মতো। এখানে রাফর কি না? রাষ্ট্রপতির পদ যখন খালি হয়, তখন কার্যবাহী রাষ্ট্রপতি হিসাবে তখন চলে যায়। উপরাষ্ট্রপতি কার্যবাহী রাষ্ট্রপতির জায়গাটাকে পূরণ করে কে না? উপরাষ্ট্রপতি। যদি কোনো কারণবশত রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 65 প্রয়োগ করে। এরপরে আর্টিকেল নাম্বার 66, উপরাষ্ট্রপতির যে নির্বাচন, এর আগের ক্লাসে করেছি নির্বাচন সম্বন্ধে। আর্টিকেল নাম্বার 67 মানে কার্যকাল। উপরাষ্ট্রপতির যে কার্যকাল কতদিন হবে? ফর নির্বাচন কার্যকাল। আর্টিকেল নাম্বার 66-এ নির্বাচন করানো হয়ে গেছে। 67, আর্টিকেল নাম্বার 67, 67, আর্টিকেল নাম্বার 67-তে কী বলা আছে না? ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 67-তে বলা আছে উপরাষ্ট্রপতির মেয়াদ, যে কার্যকাল থাকবে কতদিন না? 5 বছর। উপরাষ্ট্রপতির মেয়াদ অথবা কার্যকাল হচ্ছে 5 বছর। উপরাষ্ট্রপতির
কার্যকাল 5 বছর। উপরাষ্ট্রপতির কার্যকাল কত না 5 বছর। এরপরে কি, যদি কোনো কারণবশত উপরাষ্ট্রপতির পদ যদি খালি হয়ে যায়, যদি কিছু টাইম তার সম্পূর্ণ টার্ম কমপ্লিট করার আগেই যদি একজন উপরাষ্ট্রপতি আছে, সেই উপরাষ্ট্রপতির টার্ম কত বছর না 5 বছর, সেই উপরাষ্ট্রপতি 5 বছর টার্ম ধরো 2 বছর হয়েছে, এই 2 বছর কমপ্লিট হয়েছে, তারপর সেই উপরাষ্ট্রপতির মৃত্যু হয়ে গেল, তখন যে আরও পুনরায় নতুন যে উপরাষ্ট্রপতি হবে, সেই উপরাষ্ট্রপতির জায়গাটা যখন সে পুনরায় নির্বাচিত হবে, সে কতদিন টার্ম থাকবে, তাহলে সে যদি 2 বছর পর মৃত্যু হয় তাহলে 3 বছর নর্মাল হিসাব অনুযায়ী, কিন্তু তা না, এটা হবে কি না, নতুন যে উপরাষ্ট্রপতি হবে সেও 5 বছরের জন্যই নিয়োজিত হবে, 5 বছরের জন্যই, পূর্ণ 5 বছরের জন্য মেয়াদ তার থাকবে, কার্যকাল। নতুন উপরাষ্ট্রপতির কার্যকাল পূর্ণ 5 বছর থাকবে, সম্পূর্ণ 5 বছরেই থাকবে। উপরাষ্ট্রপতি এর কার্যকাল কত 5 বছর। যদি কোনো কারণে উপরাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে উপরাষ্ট্রপতির পদ খালি হলে নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতি পূর্ণ 5 বছরের কার্যকাল হবে। নতুন নির্বাচিত, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতির পদ খালি হলে নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতি পূর্ণ 5 বছর নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ 5 বছর হবে। পূর্ণ 5 বছর হবে। নতুন যে উপরাষ্ট্রপতি হবে তার মেয়াদ পূর্ণ 5 বছর হবে। যদি কোনো উপরাষ্ট্রপতি তার 5 বছর টার্ম কমপ্লিট হওয়ার আগেই যদি উপরাষ্ট্রপতির যদি পদ খালি হয়ে যায়, তখন বাকি যে টার্মটা থাকবে, তখন যদি কোনো উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়, তার টার্ম পূর্ণ 5 বছর হবে। যেমন এর আগে উপরাষ্ট্রপতি আমাদের ইন্ডিয়াতে গেছিল জগদ্দীপ ধনখড়। তো জগদ্দীপ ধনখড় নিজের পার্সোনাল প্রবলেমের কারণে সে উপরাষ্ট্রপতি পদ থেকে রিজাইন করে দিল। রিজাইন করে দেওয়ার পর কি হলো, নতুন যে আমাদের উপরাষ্ট্রপতি পদ, সে এসে যে নির্বাচিত করা হলো, যে নতুন উপরাষ্ট্রপতি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে নতুন উপরাষ্ট্রপতি শপথ নিল। সে কত বছরের জন্য? পূর্ণ 5 বছরের জন্য শপথ নিল। আর্টিকেল নাম্বার কতই বলা হয়েছে না 67-তে। উপরাষ্ট্রপতির কার্যকাল কত না 5 বছর হবে। এরপরে নির্বাচনের সময়, এর 68-তে কী বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 68-তে কী বলা হয়েছে না নির্বাচনের সময়। উপরাষ্ট্রপতির নির্বাচনের সময়, রাষ্ট্রপতির যেমন নির্বাচনের সময় রাষ্ট্রপতির পদ যদি খালি হয়ে যায় কোনো কারণবশত, 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির পদকে কি করতে হবে, নির্বাচনের মাধ্যমে তাকে পূর্ণ করতে হবে। 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন করাতে হবে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেটা কিছু বলা নেই, যে কোনো টাইম লিমিট বেঁধে দেয়নি আমাদের সংবিধান। সেখানে কি বলেছে না, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব
যাতে নির্বাচন করা যায়। তাড়াতাড়ি সম্ভব যদি নির্দিষ্ট লিমিট না বেঁধে দেয়, ও 2 বছরও হয়ে যেতে পারে, 3 বছরও হয়ে যেতে পারে, 1 বছরও হয়ে যেতে পারে। তো এরকম কোনো নির্দিষ্ট টাইমিং লিমিট বেঁধে দেয়নি রাষ্ট্রপতি নির্বাচনের মতো। এখানে কি বলেছে, নির্বাচন আর্টিকেল নাম্বার 68 কি বলেছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যত তাড়াতাড়ি করা যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব, যথাশীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। নির্দিষ্ট কোনো টাইমিং লিমিট বেঁধে দেয়নি। রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতির যেমন 6 মাসের মধ্যে টাইমিং লিমিট বেঁধে দিয়েছে, এখানে সেটা বেঁধে দেয়নি। আর্টিকেল নাম্বার কত না 68। আর্টিকেল নাম্বার 69 কি বলেছে না শপথ গ্রহণ। আর্টিকেল নাম্বার 69 কি বলা হয়েছে না শপথ গ্রহণ। উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ পাঠ করাবে কে না রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ পাঠ করাবে কে না রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ পাঠ করায়, শপথ গ্রহণ করায়। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায়, মানে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, তো নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন শপথ, আমাদের কি একটা শপথ গ্রহণ করতেই হবে, তো শপথ গ্রহণ করার সময় যখনই সে দেশের জন্য কাজ করবে, শপথ গ্রহণ করবে উপরাষ্ট্রপতি, কার কাছে করবে না রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এ হচ্ছে উপরাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি আছে তাহলে রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ পাঠ করবে কে না উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ পাঠ করায় আর্টিকেল নাম্বার 69 দ্বারা। আর্টিকেল নাম্বার 69 দ্বারা। এই পর্যন্ত ক্লিয়ার? এই দেখো, এরপরে আমাদের যেমন উপরাষ্ট্রপতির নির্বাচন দেখলে, উপরাষ্ট্রপতির নির্বাচন এগুলো আর্টিকেলগুলো লিখে নাও। 67, 68, 69। 63-তে কী বলা হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে উপরাষ্ট্রপতি পদ নেওয়া হয়েছে। এখানে 64-এ কী বলেছে, রাজ্যপতি সভাপতিত্ব করবে কত না আর্টিকেল নাম্বার 64-এর বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করবে। 65-এ কী বলা হয়েছে না কার্যবাহী রাষ্ট্রপতি পদ পালন করবে কে, রাষ্ট্রপতির পদ কোনো কারণবশত খালি হয়ে গেলে তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদটা পূরণ করবে। দ্বিতীয়ত কি 66, আর্টিকেল নাম্বার 66 উপরাষ্ট্রপতির নির্বাচন। তো উপরাষ্ট্রপতির নির্বাচন এর আগের ক্লাসে করে দিয়েছি আমি। এরপরে কার্যকাল, আর্টিকেল নাম্বার কত 67, এর কার্যকাল কতদিন না 5 বছর। উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, পূর্ণ 5 বছর, পূর্ণ 5 বছর। কোনো 2 বছর 3 বছরের জন্য উপরাষ্ট্রপতিকে নিয়োগ করা হয় না, পূর্ণ 5 বছরের জন্য। এখানে কি বলেছে, নির্বাচনের সময় যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্রই। আর্টিকেল নাম্বার 68। 69-এর বলে কি বলা হয়েছে, আর্টিকেল 69-এ বলা হয়েছে না শপথ গ্রহণ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবে। এরপরে আর্টিকেল নাম্বার 70, আর্টিকেল নাম্বার 70। আর্টিকেল নাম্বার 70-এ কি বলা আছে না যদি আর্টিকেল নাম্বার 62, এটা মুছে দিয়ে গে, এটা লেখা হয়ে গেছে, কমপ্লিটলি লিখে নাও।
এরপরে দেখো উপরাষ্ট্রপতির মহাভিয়োগ। উপরাষ্ট্রপতির মহাভিয়োগ ঠিক রাষ্ট্রপতির মতোই। উপরাষ্ট্রপতির মহাভিয়োগের ক্ষেত্রে মেন যেটা হয় কি, যদি উপরাষ্ট্রপতি বিদেশি কোনো দেশের প্রভাবে প্রভাবিত হলে, বিদেশির প্রভাবে প্রভাবিত হলে, সংসদের মন্ত্রিমণ্ডলের কথা যদি না মানে উপরাষ্ট্রপতি, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, দেশের সংবিধান যদি উল্লঙ্ঘন যদি কোনো কাজ করে, ভারতের সংবিধানের উল্লঙ্ঘন যদি করে, তখন সেই ক্ষেত্রে কি হবে না উপরাষ্ট্রপতিকে মহাভিয়োগ করা হয়, উপরাষ্ট্রপতির মহাভিয়োগ করা হয়। তাহলে উপরাষ্ট্রপতির মহাভিয়োগ করার মেন কারণ কি, রাষ্ট্রপতির মতোই। যদি বিদেশের প্রভাবে প্রভাবিত হলে, দেশের বিরুদ্ধে যদি আমাদের সে দেশের সংবিধান না মেনে কাজ করলে, মন্ত্রিমণ্ডলের যদি কথা না শুনে, তখন সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতির মহাভিয়োগ করা হয়। উপরাষ্ট্রপতির মহাভিয়োগ সংসদের কটা কক্ষ না দুটো, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। লোকসভা আর একটা কি রাজ্যসভা। তো এই লোকসভা এবং রাজ্যসভা নর্মালি উপরাষ্ট্রপতির মহাভিয়োগ নর্মালি দেখা যায় না, উপরাষ্ট্রপতির মহাভিয়োগ এমনি নর্মালি দেখা যায় না। তো এরকম কি লোকসভা এবং রাজ্যসভা দুটো সভা আছে সংসদের। তো উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করে না রাজ্যসভায়, রাজ্যসভায়। তো রাজ্যসভায় উপরাষ্ট্রপতি কি কাজ করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কার কথা শুনছে না শুনছে, লোকসভার এরা জানবে কি, জানবে না, অবশ্যই জানবে না। তাহলে এই লোকসভায় যদি না জানে, তাহলে আসল জানবে কারা, উপরাষ্ট্রপতির সভাপতিত্ব করছে কে, এই রাজ্যসভার সভাপতিত্ব হচ্ছে কে, উপরাষ্ট্রপতি। তাহলে জানবে কে, রাজ্যসভার যারা মেম্বার আছে তারাই জানবে। যখন এই রাজ্যসভার মেম্বাররা জানবে, তাহলে উপরাষ্ট্রপতির মহাভিয়োগ করতে হলে কোথা থেকে না এই রাজ্যসভার মেম্বারদেরকে প্রস্তাবক হতে হবে, লোকসভায় হবে না। কিন্তু রাষ্ট্রপতির মহাভিয়োগ করতে হলে লোকসভা কিংবা রাজ্যসভা যে কোনো একটা কক্ষে প্রস্তাবক হলেই হবে। তাহলে উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি না রাজ্যসভার প্রস্তাবক 1/4 1/4 প্রস্তাবক হতে হবে। একের চার প্রস্তাবক হতে হবে, মানে রাজ্যসভার একের চার প্রস্তাবক হতে হবে, রাজ্যসভার অনলি রাজ্যসভার। রাজ্যসভার মহাভিয়োগ করতে হলে কি উপরাষ্ট্রপতিকে একের চার মানে যা এখানে সাংসদ আছে তার 25% সাংসদকে প্রস্তাবক হতে হবে। তারপরে কি রাজ্যসভায় প্রস্তাবক মানে লিখিত হিসাবে দিতে হবে, দেওয়ার পরে সেটা রাষ্ট্রপতিকে দিতে হবে, দেওয়ার পরে কি হবে না এখানে লিখিত হিসাবে দিতে হবে প্রস্তাবক একে নির্বাচন কমিশনকে। তো একের চার প্রস্তাবক হতে হবে। তো একের চার প্রস্তাবক যখনই হয়ে গেল, সেটা প্রস্তাবক বলতে কি বোঝা যায়, 25% যারা মেম্বার থাকবে রাজ্যসভার, তারা একটা লিখিত কাগজে লিখে দেবে যে আমাদের এই উপরাষ্ট্রপতি ঠিকঠাক কাজ করছে না, তার নিখুঁত কোনো একটা প্রমাণ দিয়ে তারপরে সেখানে কি বলবে যে এই উপরাষ্ট্রপতিকে মহাভিয়োগের জন্য আমরা সমর্থন করছি, সেই কারণে লিখিত আকারে জমা করবে, একের চার প্রস্তাবক হতে হবে রাজ্যসভার যারা মেম্বার থাকবে উপরাষ্ট্রপতির ক্ষেত্রে। তাহলে ওরা প্রস্তাব দিয়ে দিল, প্রস্তাব দেওয়ার পরে এখানে রাজ্যসভায় বিল নিয়ে আসতে হবে, রাজ্যসভায় বিল পাস করাতে হবে 2/3 মেজরিটিতে, কত না 2/3 মেজরিটি, 2/3 মেজরিটিতে পাস করাতে হবে। এরপর কি 2/3 রাজ্যসভায় পাস করার পর 14 দিন মিডিলে গ্যাপ দেবে কি উপরাষ্ট্রপতি নিজেকে প্রমাণ করার জন্য যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সর্বৈবই মিথ্যা। যদি প্রমাণ করতে পারে তাহলে তার মহাভিয়োগ হবে না, আর যদি প্রমাণ না করতে পারে তো এই 14 দিন বাদ, 14 দিন বাদ কি হবে না লোকসভায় সেই বিল এখানে নিয়ে আসা হবে। আর লোকসভাতে বিল নিয়ে আসার পরে কি 2/3 মেজরিটিতে পাস করতে হবে, 2/3 মেজরিটিতে পাস করতে হবে, রাষ্ট্রপতির মতোই সেম 2/3 মেজরিটিতে পাস করতে হবে। তারপরে উপরাষ্ট্রপতির মহাভিয়োগ হয়ে যাবে। নর্মালি উপরাষ্ট্রপতির মহাভিয়োগ করা হয়নি আমাদের ইন্ডিয়ায় এখনো। উপরাষ্ট্রপতির মহাভিয়োগ বোঝা গেল, যদি কিছু ডাউট থাকে বলো।
দেখো আর্টিকেল নাম্বার 63, 64, 65, 66, 67, 68, 69, এখানে 70। আর্টিকেল নাম্বার 62-তে কী বলা হয়েছিল? রাষ্ট্রপতির পদ যে খালি হবে, রাষ্ট্রপতির আর্টিকেল নাম্বার 62-তে কী বলা হয়েছিল? রাষ্ট্রপতির পদ যে খালি হবে, তো এই খালি হয়ে গেলে, রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেলে যে কারণগুলো বলা হয়েছে আর্টিকেল নাম্বার 62-তে, রাষ্ট্রপতির মৃত্যু হলে কিংবা রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, যে 3-4টা কারণ বলেছি আর্টিকেল নাম্বার 62-তে পদ খালি হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলোর ছাড়াও যদি রাষ্ট্রপতির পদ যদি খালি হয়, ওই কারণগুলো ছাড়াও যদি রাষ্ট্রপতির পদ খালি হয়, তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির জায়গা কে নেবে? ওই কারণ 4-5টা কারণ নিয়ে যদি খালি হয়, তখন উপরাষ্ট্রপতি নেবে রাষ্ট্রপতির জায়গা, কার্যবাহী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তখন কার্যবাহী রাষ্ট্রপতি হবে আর্টিকেল নাম্বার 62-তে অনুযায়ী। এরপর আর্টিকেল নাম্বার 70-এ বলেছে কি, ওই কারণ ছাড়াও। আর্টিকেল নাম্বার 70-এ কী বলেছে? নর্মালি ওই কারণগুলো ছাড়াও যদি পদ খালি হয়, তখন সেই ক্ষেত্রে কি করে, সেই জায়গা কে নেবে? রাষ্ট্রপতির জায়গা। আর্টিকেল নাম্বার 70 কি, যেমন এলিয়েন ধরো উড়িয়ে নিয়ে চলে গেল, হঠাৎ একটা এলিয়েন চলে এলো, রাষ্ট্রপতিকে ভারত থেকে নিয়ে চলে গেল এলিয়েন, তখন সেই জায়গা খালি হয়ে গেল, তখন সেই জায়গাটাতে কি করে হবে? উপরাষ্ট্রপতি কে হবে তখন? তখন রাষ্ট্রপতি কে হবে? তখন সেই রাষ্ট্রপতির জায়গা আর্টিকেল নাম্বার 70 প্রয়োগ করে উপরাষ্ট্রপতিই সেই কার্যবাহী রাষ্ট্রপতি হবে। কত প্রয়োগ করে? না, আর্টিকেল নাম্বার 70। এই কারণ আর্টিকেল নাম্বার 62-র কারণ ছাড়া, যদি আর্টিকেল নাম্বার 62-র কারণগুলি ছাড়া, এখানে কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 70-এ, আর্টিকেল নাম্বার 62, আর্টিকেল নাম্বার 62-র কারণ ছাড়া যদি রাষ্ট্রপতি 62-তে, আর্টিকেল নাম্বার 62-তে রাষ্ট্রপতির কি বলা হয়েছে না, 62-তে রাষ্ট্রপতির পদ, আর্টিকেল নাম্বার 62-তে রাষ্ট্রপতির পদ খালি হওয়ার কারণ ছাড়াও, খালি হওয়ার কারণগুলি ছাড়াও, অন্য কোনো কারণে, কারণগুলি ছাড়াও যদি অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হয়, রাষ্ট্রপতির পদ খালি হয়, তখন সেই জায়গা, তখন আর্টিকেল নং 70 প্রয়োগ করে উপরাষ্ট্রপতি কার্যবাহী রাষ্ট্রপতি হবে। উপরাষ্ট্রপতি কার্যবাহী রাষ্ট্রপতি হবে। যেমন এলিয়েন উঠে নিয়ে চলে গেল, সে যদি যে পরে কি, ধরো রাষ্ট্রপতি কাজের চাপ সামালতে পারছে না, যে সাধু হয়ে গেল হঠাৎ করে, মানে সে রাষ্ট্রপতির জায়গায় কে চালাবে? সাধু হয়ে গেল। আরও অনেক কারণ আছে, এলিয়েন ধরো নিয়ে চলে গেল,
আকস্মিকভাবে। আর্টিকেল নাম্বার 70। আর্টিকেল নাম্বার 71 লেখো। আর্টিকেল নাম্বার 71। আর্টিকেল নাম্বার 71 হচ্ছে কি, ধরো যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিবাদ হয়, রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো একটা দ্বন্দ্ব হলো কিংবা কোনো একটা বিবাদ হলো, কোনো একটা ধরো সেখানে প্রবলেম দাঁড়িয়ে গেল, তখন সেই ক্ষেত্রে এর সমাধান করবে কোথায় না, ডিস্ট্রিক্ট কোর্টে করবে না, হাইকোর্টে করবে না, ডাইরেক্ট কোথায়, সুপ্রিম কোর্ট। আর্টিকেল নাম্বার 71-এ কী বলা আছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনে যদি কোনো বিবাদ হয়, সেই বিবাদকে সমাধান করবে কে না, সুপ্রিম কোর্ট। সেই বিবাদকে সমাধান করবে কে না, সুপ্রিম কোর্ট। আর্টিকেল নাম্বার 71-এ আমাদের সংবিধানে বলা আছে। আর্টিকেল নাম্বার 71-এ বলা হয়েছে কি না, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনে উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদ হলে শুধু সুপ্রিম কোর্ট তার সমাধান করবে। বিবাদ হলে তার সমাধান সুপ্রিম কোর্টে হবে। তার সমাধান সুপ্রিম কোর্টে হবে। সুপ্রিম কোর্টে হবে। এখানে না ডিস্ট্রিক্ট কোর্ট না হাইকোর্ট, কোথাও না, একবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে হবে। ডাইরেক্ট সুপ্রিম কোর্টে তার শুনানি চলবে, সেখানে সমাধান হবে। আর্টিকেল নাম্বার 71-এ বলা আছে। আর্টিকেল নাম্বার 71-এ বলা আছে। আর্টিকেল নাম্বার 72 করানো হয়ে গেছে। আর্টিকেল নাম্বার 72 আগেই করা হয়েছে, ক্ষমাদান। রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে ক্ষমা করতে পারে। ধরো কারো একটা সাজা হয়ে গেছে, তার সাজাকে ক্ষমা করতে পারে। গৃহ মন্ত্রণালয়ের যে সুপারিশে অনুযায়ী রাষ্ট্রপতি সেটা ক্ষমা করে। যে গৃহ মন্ত্রণালয় বলে দিল না একে ক্ষমার যোগ্য, তখন সেই হিসাবে যে ক্ষমার স্টেপগুলো আর্টিকেল নাম্বার 72 যখন এর আগে একবার করে দিচ্ছি, খুব সুন্দরভাবে পরপর দেখবে আলপিকরণ কিভাবে করা হচ্ছে, লঘুকরণ কিভাবে করা হচ্ছে, এগুলো শারীরিক অসুস্থতার কারণে কিভাবে করা হচ্ছে। আর্টিকেল নাম্বার 72 করা হচ্ছে কি, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, প্রাণ ভিক্ষা দেয় না সেরকম ক্ষমা দিতে পারে। রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কত প্রয়োগ করে না, আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে রাষ্ট্রপতি ক্ষমা দান করতে পারে। যেমন লালু প্রসাদ যাদবকে করা হয়েছে, রাষ্ট্রপতি ক্ষমা দান করেছে। লেখা হয়ে গেছে। ধীরে ধীরে এভাবে করতে থাকো। অনেক আস্তে আস্তে আমাদের সংবিধানের প্রতি নলেজ বাড়তে থাকবে। আর আমরা সংবিধান নিয়ে যত চর্চা করব ততই বাড়তে থাকবে নলেজ। ধীরে ধীরে যতগুলো আমাদের ধারা আছে সব ধারাগুলো আমরা জানবো। আর এই ভাগ 5 হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই ভাগ 5 হচ্ছে প্রচুর ইম্পর্ট্যান্ট ভারতীয় সংবিধানের মধ্যে। আর ম্যাক্সিমাম কোশ্চেন এই ভাগ 5 থেকে আসবে। তো এরপরে লেখা হয়ে গেছে।
আর্টিকেল নাম্বার 73, আর্টিকেল নাম্বার 73 প্রয়োগ করে কি করা হয় না, আমাদের যে সংঘের কার্যপালিকা, আমাদের সংঘ আর রাজ্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের যে কার্যপালিকা, যেমন কেন্দ্র সরকারের কার্যপালিকা বলতে কি ইডি, সিবিআই, এরা কি কেন্দ্র সরকারের মধ্যে আছে। তো এই যে রেলওয়ে ডিপার্টমেন্ট, এরকম বিভিন্ন যে সংঘের যে কার্যপালিকা আছে, সংঘের কার্যপালিকার ক্ষমতা বিস্তার করতে পারে, কার্যপালিকার ক্ষমতা বিস্তার করতে পারে, ক্ষমতার বিস্তার করতে পারে। আর্টিকেল নাম্বার 73 প্রয়োগ করে কি না, সংঘের কার্যপালিকার সংঘের কার্যপালিকার ক্ষমতার বিস্তার করা যাবে, কার্যপালিকার ক্ষমতার বিস্তার করা যাবে। সংঘের কার্যপালিকার ক্ষমতার বিস্তার করা যাবে। কার্যপালিকা যারা সংঘের আছে এর মধ্যে বিস্তার করেছে, সবথেকে বেশি পাওয়ারফুল কার করে দিয়েছে না, ইনফরমেন্স ডিরেক্টর ইডি। ইডির ক্ষমতা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এতটাই বিস্তার করে দিয়েছে, এগুলো এখন রাজনৈতিক কারণেও ব্যবহার হয়ে থাকছে অনেক সময়, নর্মাল কাজের থেকেও। তো এই ইডির ক্ষমতা এতটাই বাড়িয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত ডাইরেক্ট অ্যারেস্ট করে নিতে পারবে। এরপরে অ্যারেস্ট করার পরে কি তাকে কাউকে যদি ইডি অ্যারেস্ট করে এ ততদিন পর্যন্ত জেলে রেখে দিবে যতদিন না সে প্রমাণ করতে পারছে সে নির্দোষ। মানে যাকে জেলে রেখে দেবে তাকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, তারপরে সে এর কোনো কোর্টের কোনো দরকারই নেই। সিবিআইয়ের ক্ষেত্রে কি কোনো যখন ইনভেস্টিগেশন করে সিবিআই যে এই অপরাধ করেছে, এই জন্য কোর্টে দেখাতে হবে, এর প্রমাণ এই দেখো, কোর্টে দেখাবে। কোর্ট যদি বলে হ্যাঁ তখন এর বিরুদ্ধে তুমি কাজ করো, একে তুমি অ্যারেস্ট করো, তখন সিবিআই তাকে অ্যারেস্ট করবে। আর ইডির ক্ষেত্রে কি না, ইডির ক্ষেত্রে কোনো কিছু প্রমাণ দেখাবো না, যে নিয়েছে মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে কি পিএমএলএ যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ইনফরমেন্স ডিরেক্টর যে কাউকে অ্যারেস্ট করে নিতে পারবে, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অ্যারেস্ট করে নিতে পারবে। তো অ্যারেস্ট করে নেওয়ার পরে তাকে প্রমাণ করতে হবে যে সে সেই কাজটার ক্ষেত্রে নির্দোষ আছে। তো এতটা পরিমাণে এর ক্ষমতা ইডির বাড়িয়ে দিয়েছে। তো ইডির ক্ষমতা বাড়িয়েছে কোন আর্টিকেলের নাম্বার প্রয়োগ করে, আর্টিকেল নাম্বার 73 প্রয়োগ করে সংঘের কার্যপালিকার ক্ষমতা বিস্তার করা যাবে। যা ছিল তার থেকে তার ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আর্টিকেল নাম্বার 73 প্রয়োগ করে। এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানে আর্টিকেল নাম্বার 73। আর্টিকেল নাম্বার 74-এ কি বলা হয়েছে না, রাষ্ট্রপতিকে সহায়তা অথবা পরামর্শ, রাষ্ট্রপতিকে পরামর্শ অথবা সহায়তা দুটোই দিতে হবে। রাষ্ট্রপতিকে পরামর্শ প্লাস সহায়তা। রাষ্ট্রপতিকে পরামর্শ অথবা সহায়তা দেবে কে না, মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে সহায়তা অথবা পরামর্শ দেবে কে না, মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ আর্টিকেল নাম্বার 74-এর বলে রাষ্ট্রপতিকে সহায়তা পরামর্শ দেবে যে এটা এই জন্য এইভাবে করতে হবে,
সমস্ত কিছু। আর তাকে সহায়তা, শুধু ওটা করলেও না, রাষ্ট্রপতিকে সহযোগিতাও করতে হবে, দুটোই। এরকম ধরো কোনো কিছু জিনিস একটা, স্যার এটা কি হবে, তো এটা এইভাবে এটা হবে, তো স্যার এটা একটু করে দিলে ভালো, তো ঠিক আছে, তখন সেটা সহায়তাও করা হলো, দুটোই একসঙ্গে। পরামর্শ দেওয়া হলো কিভাবে হবে, আবার সেটা তাকে সহযোগিতাও করা হলো, দুটো কাজেই করতে হবে। কে না মন্ত্রী পরিষদ করবে, কে মন্ত্রী পরিষদ, সেটা রাষ্ট্রপতিকে সহায়তা পরামর্শ দেবে এবং সহায়তা করবে আর্টিকেল নাম্বার ৭৪ প্রয়োগ করে। লেখা হয়েছে? ঠিক আছে। এরপর কি না আর্টিকেল নাম্বার ৭৫ কি বলা আছে না মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে রাষ্ট্রপতি। মন্ত্রীরা প্রত্যেকেই নির্বাচিত হওয়ার পরে প্রত্যেক মন্ত্রীরা কি করে, যখন মন্ত্রী সে শপথ গ্রহণ নেয় মন্ত্রী পদে যখন শপথ গ্রহণ নেয় তখন কার কাছে নেয়, রাষ্ট্রপতি। তাহলে এই মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে না রাষ্ট্রপতি, মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার ৭৫ কি মন্ত্রীদেরকে নিযুক্ত করে রাষ্ট্রপতি, মন্ত্রীদের নিযুক্ত করে রাষ্ট্রপতি। মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে না রাষ্ট্রপতি, মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার ৭৫ প্রয়োগ করে, রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার ৭৫ প্রয়োগ করে মন্ত্রীদেরকে নিযুক্ত করে কে না রাষ্ট্রপতি, ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার ৭৫কে প্রয়োগ করে। এরপরে কি না মন্ত্রিমণ্ডল, মন্ত্রী পরিষদ কি, তো এই মন্ত্রী পরিষদ আর্টিকেল নাম্বার ৭৪ দেওয়া আছে মন্ত্রী পরিষদ। তো মন্ত্রী পরিষদ আমরা যদি জানতে যাই, তো ধরো মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ কি না মন্ত্রী পরিষদ হলো ধরো সব থেকে বড় মন্ত্রীর নাম কি না প্রধানমন্ত্রী, পিএম। সব থেকে বড় মন্ত্রীর নাম কি পিএম। তারপরে কি থাকছে না ক্যাবিনেট মন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে যে বড় মন্ত্রী থাকছে কি ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে কি যেমন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আছে, সেটা হচ্ছে কি ক্যাবিনেট মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রী এখন প্রেজেন্ট যে স্বাস্থ্যমন্ত্রী আছে কে না আমাদের জেপি নাড্ডা, জেপি নাড্ডা আছে স্বাস্থ্যমন্ত্রী। এরকম যেমন গ্রাম কল্যাণ যে মন্ত্রী আছে, তারপরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আছে, এগুলো কি ক্যাবিনেট মন্ত্রী। গৃহমন্ত্রী কি হোম মিনিস্টার আছে। ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে কি গৃহমন্ত্রী আর সব থেকে বেশি পাওয়ারফুল। এখানে কি আছে ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। তো এই ক্যাবিনেট মন্ত্রী প্রধানমন্ত্রীর পরে কোন মন্ত্রী আছে না ক্যাবিনেট মন্ত্রী। তারপরে কি থাকে না রাজ্যমন্ত্রী, তারপরে কি থাকে সব থেকে ছোট না উপমন্ত্রী। সব থেকে ছোট মন্ত্রী কোন মন্ত্রী, উপমন্ত্রী। রাজ্যমন্ত্রী বলতে কোনো রাজ্যের মন্ত্রী না, ওখানে থাকবে একটাই রাজ্যমন্ত্রী হবে। যে আমাদের এতগুলো রাজ্য আছে ৩৬টা, তো এই ৩৬টা ২৮টা অঙ্গরাজ্য আছে, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ৩৬টা, তো ৩৬টা জায়গায় আলাদা আলাদা রাজ্যের মন্ত্রী থাকবে, ওই রকম না। রাজ্যমন্ত্রী বলতে ক্যাবিনেট মন্ত্রীর নিচে যারা থাকছে তারা কাজ করছে কি, এখানে রাজ্যমন্ত্রী একজনই থাকবে, ক্যাবিনেট মন্ত্রী একজন থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আর উপমন্ত্রীও থাকবে তার সাথে সাথে। তো উপমন্ত্রীও থাকবে, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী এবং উপমন্ত্রী সবই একটাই থাকবে। সব থেকে ছোট হচ্ছে কেন উপমন্ত্রী।
ছোটোখাটো কাজের ক্ষেত্রে যেমন উপমন্ত্রী কাজ করে দেবে, ছোটোখাটো কাজের ক্ষেত্রে সেখানে কি ক্যাবিনেট মন্ত্রী যাবে? ধরো ক্যাবিনেট মন্ত্রী হাওয়াই যে হাওয়াই পরিবহন মন্ত্রী যেটা আছে, আমাদের বায়ু পরিবহন মন্ত্রী যে থাকবে, সেই যে ক্যাবিনেট মন্ত্রী থাকবে, কোথায় একটা বিমানবন্দর হবে, নতুন এয়ারপোর্ট কোথায় হবে, নতুন এয়ারবেস কোথায় হবে, সেটাকে সাইন করবে কে? না ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী। রাজ্যমন্ত্রী তার থেকে একটু নিচু লেভেলের যে কাজগুলো থাকছে সেগুলো রাজ্যমন্ত্রী করবে। তারপরে টায়ার কার কোনো কিছু পাংচার হয়ে গেল, টায়ার হেরিফেরি ছোটোখাটো যে জিনিসগুলো, সেগুলো কে করবে? না উপমন্ত্রী করবে। উপমন্ত্রী করবে সেই কাজগুলো। তো এরকম লেভেল, সব থেকে বড় মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, তারপরে রাজ্যমন্ত্রী, তারপরে উপমন্ত্রী, তারপর রাজ্যমন্ত্রী, তারপরে উপমন্ত্রী। এরপরে কি না ক্যাবিনেট মন্ত্রী থেকে সব থেকে বড় মন্ত্রী কি? হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রী। তো এই গৃহমন্ত্রীর হাতে সব থেকে বেশি পাওয়ার থাকে ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে। তো প্রাইম মিনিস্টারের পরে কি আসছে? না গৃহমন্ত্রী। এই ক্যাবিনেট মন্ত্রীর গ্রুপ আসছে, তার মধ্যে গৃহমন্ত্রী সব থেকে বেশি পাওয়ারফুল। তারপরে কি আছেন? রাজ্যমন্ত্রী, তারপরে উপমন্ত্রী। এদের পাওয়ার উপমন্ত্রীর সব থেকে কম আছে এই মন্ত্রী পরিষদের মধ্যে। এই রাজ্যমন্ত্রী কখনো কখনো আমাদের কি হয়ে যায় না স্বাধীন প্রভার অস্থায়ী মন্ত্রী। স্বাধীন প্রভার অস্থায়ী পোস্ট যেটা থাকছে, স্বাধীন প্রভার মন্ত্রী, স্বাধীন প্রভার এখানে কি রাজ্যমন্ত্রী যখন ক্যাবিনেট মন্ত্রী আছে তখন রাজ্যমন্ত্রীর কথা চলবে কি? ধরো ক্যাবিনেট মন্ত্রী এখানে অশ্বিনী রেলওয়ে ডিপার্টমেন্টের যে ক্যাবিনেট মন্ত্রী আছে অশ্বিনী বৈষ্ণব, তো অশ্বিনী বৈষ্ণব সেখানে কাজ করছে, ঠিক আছে। এবার কোনো কারণবশত ধরো সেখানে অশ্বিনী বৈষ্ণবের কোনো শারীরিক প্রবলেম হয়ে গেল, তো সেই ক্ষেত্রে সে হসপিটালে ধরো 10 দিন ভর্তি রয়ে গেল, তখন যে কাজগুলো থাকবে তখন সেটা কি না রাজ্যমন্ত্রী তখন সেই কাজগুলো কি করবে? না রাজ্যমন্ত্রী করবে। স্বাধীন প্রভার মানে তার মাথা থেকে যে তার অর্ডারে কাজ করতো একটা চাপ ছিল, ভার ছিল, সেই ভারটা তো কমে গেল, তো সে তখন নিজে স্বাধীন ডিসিশন নিতে পারবে। সেই স্বাধীন ডিসিশনে তখন সে কাজ করতে পারবে। সেটাকে না রাজ্যমন্ত্রী। সেটা কি অস্থায়ী, স্থায়ী জন্য না, অস্থায়ী পোস্ট। যখনই সুস্থ হয়ে চলে আসবে তখনই ছেড়ে দিতে হবে, তখনই ছেড়ে দিতে হবে। যেমন ধরো মা বাবা, একটা ফ্যামিলি, পরিবার, ঠিক আছে, একটা হাজব্যান্ড ওয়াইফ আর কি আছে সন্তান এখানে উপমন্ত্রী, এখানে হাজব্যান্ড হচ্ছে রাজ্যমন্ত্রী, ওয়াইফ হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, স্ত্রী হচ্ছে কি ক্যাবিনেট মন্ত্রী। তো স্ত্রী যখন চলে গেল তার বাপের বাড়ি, তো বাপের বাড়ি যাওয়ার পরে তখন তার হাজব্যান্ড কি তখন নিজের ডিসিশনে সমস্ত কিছু কাজ করতে পারবে, নিজের ডিসিশনে কাজ করতে পারবে। আবার যখন সে রিটার্ন চলে আসবে তখন পুনরায় আবার সেই জায়গাটা ছেড়ে দিতে হবে তাকে, আবার সে এসে ক্যাবিনেট মন্ত্রী হয়ে যাবে। সে তখন ক্যাবিনেট মন্ত্রী যাবে, আবার মাথায় ভার চেপে গেল, সে যা বলবে আস্তে 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 কাজ করে যাবে। তো এটা হচ্ছে কি স্বাধীন প্রভার রাজ্যমন্ত্রীর কাজ ঠিক। এখানে এর বাবার কাজটা যে করছে সে, তো সন্তান হচ্ছে উপমন্ত্রী। তো স্বাধীন প্রভার অস্থায়ী পোস্ট, ক্ষণিকের জন্য, ওটা মানে অস্থায়ী পোস্ট রাজ্যমন্ত্রী। তো মন্ত্রী পরিষদের 3টে ভাগ, একটা ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী, উপমন্ত্রী, সব থেকে উপরে কি আছে প্রধানমন্ত্রী। এরপর আমরা নেক্সট ক্লাসে আরও আলোচনা করব। আর্টিকেল নাম্বার 75 পর্যন্ত হলো, এরপরে 76 থেকে আমরা আরও শুরু করব। আজ এই পর্যন্তই থাক।